হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম আরও একবার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো দেখো কি হয় বিষয়টা, আমরা অনেক সময় কিছু জিনিস থাকে আমরা খুব মুখস্থ করার প্রচুর চেষ্টা করি, কিন্তু সবসময় কিন্তু মুখস্থ করে সব কিছু রাখা যায় না, বা সেটার জন্য যতটা এফোর্ট দিতে হবে, সেই এফোর্টের জন্য যত সময় লাগবে ততটা সময় আমাদের কাছে থাকে না। কারণ কি, এক্সামে ভাই শুধু ইংলিশ তো নেই, ইংলিশ পড়তে হবে আমি মানছি, কিন্তু আরও তো অন্যান্য অনেক টপিক আছে। জিকে যেখানে একটা হিউজ সিলেবাস জিকের, সেগুলো পড়তে হবে। তাহলে আমরা কি করব, সব সময় চেষ্টা করব শর্টকাট খোঁজার, যতটা বেশি ফাঁকি দেওয়া যায় ততটা বেশি দেবো। কিন্তু হ্যাঁ, এমন ফাঁকি দেবো না যেন আমাদের এক্সাম দিতেই প্রবলেম হয়, এক্সাম ক্লিয়ার না করতে পারি। তো সেটার জন্য আজকের আমাদের যে টপিক নিয়ে এসেছি, তোমাদের বলেছিলাম বৃহস্পতিবার থেকে কি হবে, আমাদের শুরু হচ্ছে কিছু থিওরি ক্লাস। বাট থিওরি কিন্তু সেই থিওরির মতো বোরিং হবে না, থিওরির মধ্যেও আমরা প্র্যাকটিস করব। এবং আজকের যে টপিক সেটা হলো আমাদের কিভাবে প্রিপোজিশনস মনে রাখবে, কিভাবে সহজে, অবভিয়াসলি সহজে, কারণ তোমরা জানো আমি যখনই কোনো ক্লাস করাই, যখনই কিছু বলি, তখনই কিন্তু সেটা যতটা শর্টকাটে, যতটা সহজে মনে রাখা যায়। এবার প্রিপোজিশন কি, প্রথমে আমাদের জানতে হবে প্রিপোজিশন কি। আচ্ছা, তার আগে বলে দিই, তোমাদের সামনে ফুড এসআই এক্সাম 16th অ্যান্ড 17th মার্চ তোমাদের ফুড এসআই এক্সাম আছে, প্রত্যেককে আশা করি এক্সামটা দেবে। এবং তার জন্য এক্সাম কমরেডস কি করছে, এক্সাম কমরেডস তোমাদের জন্য 10 দিনে 10টা ফ্রি মক টেস্ট, আমি আবারও বলছি ফ্রি মক টেস্ট। তোমরা এই এক্সাম কমরেডসের স্টুডেন্ট হও বা না হও কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু এখানে এসে অফলাইনে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। কোথায় যেতে হবে, নৈহাটি, আমাদের যে নৈহাটি যে সেন্টার আছে, সেই নৈহাটি সেন্টারে এসে তোমরা ফ্রি মক টেস্ট এখানে দিতে পারবে। একদম এক্সাম ওরিয়েন্টেড, একদম এক্সাম যেভাবে টাইম আমরা ম্যানেজ করি সেভাবেই কিন্তু এখানেও মক টেস্টটা হবে। প্লাস আরেকটা কোথায়, আরেকটা হলো গোবরডাঙ্গা। তো এই দুটো জায়গাতে তোমরা কিন্তু ফ্রি মক টেস্টটা এসে দিতে পারবে। কখন, সময় দুপুর 12টা থেকে 1:30, যে 1.5 ঘন্টা আমাদের এক্সাম হয় অ্যাকচুয়ালি ফুড এসআইয়ে, সেই 1.5 ঘন্টা টাইম মানে মেনটেন করে আমরা এক্সামটা কন্ডাক্ট করাবো এখানে। এবার তোমাদের মনে হতে পারে স্যার আমি তো অনেক দূরে থাকি, গোবরডাঙ্গা বা নৈহাটি এই যে সেন্টারগুলো আছে এখানে আমি থাকছি না, আমার বাড়ি হতে পারে মালদা, হতে পারে দিনাজপুর, হতে পারে দার্জিলিং। তো তখন কি করবে, কোনো ব্যাপার না, আমাদের যে অ্যাপ্লিকেশন, আমাদের যে এক্সাম কমরেডসের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, তোমরা সেটা প্রত্যেকে ইনস্টল করো। ওখানে ফ্রি মক টেস্ট, আবারও বলছি ফ্রি টেস্টের মধ্যে তোমরা কিন্তু এই 10টা মক টেস্ট পেয়ে যাবে। এবং এমন কোনো ব্যাপার নেই যে তোমরা শুধুমাত্র অনলাইনে বা শুধুমাত্র অফলাইনে দিতে পারবে, তোমরা চাইলে সেই মক টেস্টটাকে দুটো জায়গাতেই অ্যাটেন্ড করতে পারো। সেম প্রশ্ন আবার করো না, আজ যেটা অফলাইনে দিলে সেটা 5 দিন পর গিয়ে অনলাইনে আবার দিয়ে দেখো তোমার কতটা ইমপ্রুভ হচ্ছে। এবার কি করে অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য চলে যাবে কোথায়, চলে যাবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে দেখো এখানে এক্সাম কমরেডস অ্যাচিভার সিটি লিখে সার্চ করবে, আমাদের অফিসিয়াল যে লোগো, সেই লোগোটা দেখতে পাবে, সেটাকে ইনস্টল করো। ইনস্টল করে যদি কোনো প্রবলেম হয় তোমরা এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, 9143886331। তোমরা এই নাম্বারে কিন্তু সরাসরি কথা বলে নিতে পারো কীভাবে মক টেস্টটা তোমরা দিতে পারবে। চলো, তার আগে এবার শুরু করি আমাদের যে আজকের যে চ্যাপ্টার প্রিপোজিশন। তো প্রথমে আমাদের বুঝতে হবে প্রিপোজিশন কি। প্রিপোজিশন সেটা যেটা কারোর আগে বসে, মানে প্রি মানে কি, প্রি মানে হলো আগে, এবং পজিশন মানে অবস্থান। এখন দেখো এটুকু আমরা প্রত্যেকেই জানি, যে কারোর আগে বসবে, কিন্তু কার আগে বসবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই তো। ডেফিনেশন দেখে নিই কি বলছে। ডেফিনেশন বলছে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ শোজ দ্য রিলেশন অফ এ নাউন অর প্রোনাউন উইথ অ্যানাদার নাউন অর প্রোনাউন ইন আ সেন্টেন্স। অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে দুটো নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, যেমন প্রোনাউন হতে পারে বা অন্য কিছু হতে পারে, তো নাউন ইকুইভ্যালেন্টের সাথে কি সম্পর্ক স্থাপন করে। কীরকম সম্পর্ক স্থাপন করে, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, তো তুমি বলতে পারো যে আমার নাম বলতে পারো, বা আ বয়, টিচার, যা খুশি বলতে পারো। আমি কোথায় আছি, আমি আছি এই যে আমাদের বোর্ড, এই বোর্ডের সামনে। তো যখন আমি ইউজ করব আই অ্যাম ইন ফ্রন্ট, কোথায়,
ইন ফ্রন্ট অফ। তো এই যে ওয়ার্ডটা আমি ইউজ করছি বা গ্রুপ অফ ওয়ার্ড আমরা ইউজ করছি, সেটাকেই বলা হচ্ছে প্রিপোজিশন। কি বোঝাতে? আমি এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি বা এই যে বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানটা কি, আমার পজিশনটা কি, সেটা হলো প্রিপোজিশন। তো এরকম প্রচুর প্রিপোজিশন তোমরা অলরেডি জানো যে হ্যাঁ অনেক প্রিপোজিশন আছে, অন হতে পারে, অ্যাট হতে পারে, বাই হতে পারে, তোমরা শুনেছো, তোমরা অনেক দিন থেকে এগুলো শুনে শুনে আসছো, কিন্তু তবুও আজকে চলো একটা জিনিস আমরা আলোচনা করি। এবার প্রশ্ন আসছে যে কিভাবে, এক মিনিট, প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সেটা প্র্যাকটিস করব, তাই তো? দেখো অনেক ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা প্রিপোজিশন ধরে নিলাম, যেমন অন। এই অনের যত জায়গাতে যত রকম ব্যবহার আছে আমরা সব মুখস্থ করে ফেলি। এতে কি হয়, মাথার উপরে ওই প্রেশার তৈরি হয়, মাথার একটা প্রেশার কুকার হয় আর সিটি বেজে যায়, সিম্পল জিনিস। কিন্তু আমরা ওভাবে প্র্যাকটিস করব না, কারণ সবসময় চেষ্টা করব যত কম পরিশ্রম করে, যত কম কি বলবো সময় দিয়ে আমরা বেশি জিনিস শিখতে পারি। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা বিভিন্ন টপিক চুজ করে নেব, যেমন অবস্থান অনুযায়ী, পজিশন অনুযায়ী, যে কে কার কোথায় আছে সেটা অনুযায়ী যেসব প্রিপোজিশনগুলো হয় আমরা সেগুলো আগে দেখে নেব। তাহলে কী হবে, যখন তোমরা ছবির মতো করে এটা মনে রাখবে, তোমাদের কিন্তু সেটা মাথায় ভালোভাবে থাকবে। আর ওই যে একটা কথা আছে, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় আমি বলছি, যে যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ একের পর এক যখন জীবনের বিভিন্ন দরজা বন্ধ হয়ে যায়, তখন কি করা উচিত, তখন জানালা খোলা উচিত। তো ঠিক সেরকম আমিও বলি, যখন পড়ে পড়ে আর মুখস্থ করতে পারছো না, তখন তোমাদের কি করা উচিত, তখন শর্টকাট নেওয়া উচিত। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে শুরু করব। তোমরা কিন্তু প্রত্যেকে কোশ্চেন নাম্বার 1 দেখো, প্রত্যেকে এটা অ্যান্সার করবে যারা যেটা পারবে। এখানে শিখতে এসেছো, সুতরাং হতেই পারে ভুল হবে, তবুও তোমরা কিন্তু এটা চেষ্টা করবে। চলো, সময় দিলাম তোমাদের জন্য সময় থাকছে, তোমরা চলো 10 সেকেন্ড সময়, 10 থেকে 15 সেকেন্ড। তোমরা কিন্তু প্রত্যেকে বলো, দ্য বুক ইজ, একটা বই কোথায় আছে, ড্যাশ দ্য টেবিল। তো এখানে বলো আমার কি বসবে, অপশন এ আছে ইন, অপশন বি আছে অ্যাবোভ, অপশন সি আছে অন, নাকি অপশন ডি হবে ওভার। প্রত্যেকে বলো। দেখো প্রশ্ন কেন করছি, কারণ আমরা প্রশ্ন ধরে ধরে তার বেসিসে যেসব প্রিপোজিশনগুলো হয় আমরা সেই সবগুলো কিন্তু এখানে শিখতে চলেছি। যেমন যখন কোনো জিনিস, ভালো করে বুঝে নাও, যখন কোনো জিনিস, ধরো এটা তোমার একটা টেবিল রাখা আছে এখানে, এবং টেবিলের উপর কি হচ্ছে, কোনো বই বা যে কোনো কিছু উপরে আছে। আমি তো বুঝতেই পারছি বইটা তো টেবিলের নিচে থাকতে পারবে না, উপরে থাকবে, তাই তো? তো উপরে যদি থাকে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে যে বইটা কিন্তু সবসময় কি হচ্ছে, টাচ করে থাকছে। কি হচ্ছে ওখানে, বইটা সবসময় টেবিলকে টাচ করে থাকছে। তুমি মাটির উপরে আছো, তুমি কিন্তু মাটিকে টাচ করে আছো, তুমি হাওয়ায় ভাসতে পারছো না, তাই তো? সুতরাং সেই সব জায়গাগুলোতে কী হবে, সেইগুলোতে হবে অন। সবসময় জানবে যদি উপরে থাকে এবং টাচ হয়ে থাকে তাহলে সেখানে অন বসবে। এবার বাকিগুলো দেখে নিই, যেসব নিয়ম আছে আমাদের। দেখো এটা একটা বক্স, একটা বাক্স, একটা আছে কি বল। তো বলটা কোথায় আছে সেটা আমাকে বুঝতে হবে। এখানে যদি বলটা কোনো সময় কোনো জিনিসের বা যে কোনো জিনিস যদি ভিতরে থাকে, কোনো একটা বর্ডার বা কোনো একটা এরিয়া আছে, তার মধ্যে আরেকটা জিনিস আছে, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা এখানে ইউজ করব প্রিপোজিশন হিসেবে ইন। ইন মানে তোমরা এমনিতেও জানো, ইন মানে হলো ভিতরে। সুতরাং বলটা কোথায় আছে, বলটা আছে বাক্সের ভিতরে। এবার বলো তো এটা কি হবে, বলটা কোথায় আছে, ওই যে যেটা একটু আগে আমরা পড়লাম, বই যেমন টেবিলের উপরে থাকে, অন দ্য টেবিল। কেন, কারণ একে তো উপরে আছে, তার উপরে টাচ করে আছে, সুতরাং অন লিখলাম। ঠিক সেরকম দেখো এখানে বলটা কোথায় আছে, বাক্সর উপরে আছে, তো এখানে আমরা কি লিখব, অন লিখব।
ক্লিয়ার হলো? এরপর আরেকটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হলো বলটা আছে বাক্সের নিচে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু আমরা বাক্সের সাপেক্ষে বলের যে অবস্থান সেটা বোঝাচ্ছি, সেই জন্য আমরা এভাবে বলছি। এখানে আমি বলতে পারতাম যে দ্য বল ইজ অন দ্য বক্স, এবং ঘুরিয়ে বললে কি হতো, দ্য বক্স ইজ বিলো দ্য বল। তো ঠিক সেরকম এখানে কি হবে, যখন বলটা বাক্সের সাপেক্ষে নিচে আছে, সুতরাং এখানে আমরা কি ইউজ করব, এখানে আমরা প্রিপোজিশন ইউজ করব বিলো। ক্লিয়ার? আশা করি এখানে এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এরপর আসছে কি, দেখো বলটা কোথায় আছে, এখানে পাশে আছে। কোথায় আছে? পাশে। তো পাশে হলে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব বিসাইড। বিসাইডস না, কিন্তু শেষে কিন্তু কেউ এস ভুল করেও অ্যাড করবে না, তাহলে পুরো মিনিং পাল্টে যাবে। শুধুমাত্র বিসাইড এখানে হবে। আর কি কি হতে পারে? আর হতে পারে, দেখো বলটা পিছনে আছে, তাই তো? বলটা এখানে কি হচ্ছে, পিছনে আছে, কোথাও সামনে আছে, কোথাও মাঝে আছে। সেখানে কি করব? দেখি কেউ কে বলতে পারো, কমেন্ট করে জানাবে, কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবে। দেখি কতজন এখানে বলতে পারো। যখন কোনো জিনিস অন্য কোনো জিনিসের পিছনে থাকবে, যেমন তুমি এক্সাম হলে বসে আছো, তোমার বন্ধু তোমার সামনে বসে আছে, তাহলে সে তোমার সামনে, বাট তুমি কোথায় আছো? তুমি আছো কিন্তু পিছনে, যেটাকে আমরা বলবো কি বিহাইন্ড। যেটাকে আমরা কি বলবো, বিহাইন্ড মানে পিছনে। ঠিক সেরকম এখানে বলটা আছে সামনে। সামনে হলে আমরা কি লিখি? সামনে হলে আমরা লিখব ইন ফ্রন্ট অফ। একটু আগে যেটা শুরুতেই বললাম যে সামনে হলে কি বলবো, সেখানে আমরা বলবো ইন ফ্রন্ট অফ। এবার দেখো এখানে দুটো বাক্স রাখা আছে, এটা বাক্স নাম্বার 1, এটা বাক্স নাম্বার 2, তাই তো? তো এক্ষেত্রে দুটো বাক্সের মাঝে যখন আছে, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো বিটুইন। তখন আমরা লিখছি বিটুইন, মানে দুটোর কিন্তু ওটা মাঝামাঝি আছে। তো ধরো তুমি বলতে চাইছো যে তোমার বাড়িটা, তোমার বাড়ি, তোমার দুটো বন্ধুর বাড়ি দুই দিকে, তোমার বাড়ি মাঝখানে, তাহলে তুমি বলতে পারো যে মাই হাউস ইজ বিটুইন সৌরভ অ্যান্ড অঙ্কিতাস হাউস। মানে যদি তোমার বন্ধু দুটোর নাম সৌরভ এবং অঙ্কিতা হয়, তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারো। তারপর কি পাচ্ছি আমরা দেখি, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ মাই হেড। আমার মাথার উপরেও একটা পাখা আছে, এখানেও টাঙানো আছে একটা। তো এবার তোমরা বলো, যদি আমি বলতে চাই যে আমার মাথার উপরে একটা পাখা আছে, তখন কি বলবো? অপশন কি আছে? অপশন আছে অন, অপশন বি আছে আউট অফ, অপশন সি আছে ওভার, অপশন ডি আছে কি অ্যাবোভ। এবং একটু আগে যেগুলো বললাম ওটা ছিল একদম বেসিক লেভেলের, এবং তোমরা হয়তো প্রত্যেকটা জানো। এখান থেকে আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, একটু একটু করে কঠিন হতে হতে আমরা লাস্টে যাব। ঠিক আছে? দেখো একটু আগে যেটা বললাম, যে যদি কোনো জিনিসের সাথে অন্য একটা জিনিস টাচ করে থাকে, মানে আমার হাতের উপরে পেনটা আছে, এটা কিন্তু টাচ করে আছে, সেই জন্য যখন টাচ করছিল তখন আমরা কি লিখছিলাম? তখন আমরা অন লিখছিলাম, যখন টাচ বিষয়টা ছিল। এবার পাখা কি আমার মাথার উপরে এখানে বসানো আছে? আমার মাথা কি টাচ করে আছে? একদমই টাচ করে নেই। পাখাটা আছে একটু উপরে, আমার মাথার থেকে কিছুটা উপরে আছে, অর্থাৎ বলতে পারো ঝুলে আছে, বা টাচ জিনিসটা কিন্তু সেখানে নেই। তো যখন টাচ না থাকবে, একটু উপরে থাকবে, তখন আমরা সেখানে কি লিখবো? তখন আমরা সেখানে লিখবো অ্যাবোভ। অ্যাবোভ মানেও উপরে, অন মানেও উপরে। পার্থক্য কি? পার্থক্য হলো টাচ করছে নাকি টাচ করছে না। যদি কোনো টেবিলের ওপর বই আছে, টেবিলের ওপর তোমার কোনো কম্পিউটার রাখা আছে, কোনো পেন রাখা আছে, বইয়ের ওপর পেন আছে, বিছানার ওপর তুমি বসে আছো, চেয়ারে বসে আছো, সেই সব জায়গাতে কী হবে? অন হবে। এবং মাথার উপরে যখন কিছু ভেসে থাকবে, তোমার মাথার উপরে একটা ঝাড়বাতি থাকতে পারে খুব সুন্দর, একটা ফ্যান থাকতে পারে, একটা লাইট থাকতে পারে, সেগুলো আমরা কী লিখবো? অ্যাবোভ। সেখানে আমরা কী লিখবো? অ্যাবোভ। অর্থাৎ এটা মানেও কিন্তু আমাদের হলো কি উপরে, কিন্তু এখানে কি হবে? এখানে টাচ জিনিসটা থাকবে না। এভাবে মনে রাখবে, টাচ না থাকলে সেটা কি হবে? অ্যাবোভ হবে। ক্লিয়ার?
এবার আরেকটা যে প্রশ্ন আমরা পাই সেটা হলো, ওখানে কি ছিল, দাঁড়াও দেখি, এই যে যদি এখানে বিলো কথাটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি, বিলো কথাটা পাচ্ছি আমরা, সরি একটু কারেকশন করে নিও, এটা বিলো হবে না, আন্ডার হবে। এটা কি হবে, আন্ডার হবে। কেন আন্ডার হবে, কারণ ওই যে সেম জিনিসটাই, মানে যখন নিচে কিছু থাকছে তখন কি হচ্ছে, এটা আন্ডার হচ্ছে, অর্থাৎ দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। আচ্ছা, যদি বল এভাবে যে থাকলে যদি নিচে হয়, তাহলে আমরা বিলো কখন লিখব, বিলো আমরা লিখব কোন কোন সময়, একটু নোট ডাউন করে নাও। রুলস অফ বিলো, বিলো আমরা লিখব মোটামুটি 2-3টে জায়গাতে। একটা হলো কি, র্যাঙ্ক। তুমি অফিসে চাকরি করছো, তোমার সিনিয়র আছে, তুমি তার থেকে জুনিয়র, তো তুমি এক্ষেত্রে বলতে পারো যে আমি তার থেকে নিচু পদে চাকরি করি, তো তার থেকে নিচু পদে, সে ম্যানেজার, তুমি হয়তো তার আন্ডারে কোনো কিছু, কোনো একটা এইচআর হতে পারো বা অন্য কোনো এমপ্লয়ি হতে পারো, তো সেই র্যাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখব, আমরা কিন্তু বিলো কথাটা ইউজ করব। আর একটা কি জায়গায় করব, সেটা হলো লেভেল। কোন লেভেল, তোমরা হয়তো শুনেছো যে জল বিপদসীমার উপরে উঠে গেছে বা জল বিপদসীমার নিচে আছে এখনো, তো সেই যে সীমা, লেভেল মানে কি, যেটাকে বলা হয় যে ডেঞ্জার লেভেল, তো সেই লেভেলগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব বিলো। ক্লিয়ার? অর্থাৎ যখন কোনো একটা জিনিস এক্স্যাক্টলি নিচে থাকছে সেটা হবে আমাদের আন্ডার। কিন্তু তুমি একটা ছবি কল্পনা করো, ধরো এটা কোনো একটা সমুদ্র বা নদী ধরে নাও, তোমার বাড়ি এখানে, তোমার একটা বাড়ি আছে, এটা কি, এটা হলো তোমার বাড়ি, জল এত দূর থাকে, সাধারণত জল এত দূর থাকে, কিন্তু যদি এই লেভেলের উপরে উঠে যায় জল, তখন সেটা কিন্তু তোমার কি হচ্ছে, তোমার বাড়ি ডুবে যাবে। তো যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ তুমি বলতে পারো যে বিলো দ্য লেভেল অফ, বা বিলো ডেঞ্জার লেভেল। বা আরেকটা তোমরা শুনেছো জিকে পড়তে গিয়ে বা ফুল ফর্ম পড়তে গিয়ে, বিপিএল বা এপিএল, তো ওখানে কী ছিল, বিপিএল মানে কি, যখন বলছে ওই যে প্রভার্টি লেভেলের নিচে, অর্থাৎ লেভেল কথাটা কিন্তু আমরা আবার পেয়ে যাচ্ছি, ওই লেভেলের নিচে যখন বোঝাবে তখন আমরা কি ইউজ করব, সেখানে আমরা ইউজ করব বিলো। ক্লিয়ার? এটা হয়েছে। নেক্সট আমরা আসছি কোথায়, অ্যান অ্যান্ট। অ্যান্ট মানে কি, একটা পিঁপড়ে। অ্যান অ্যান্ট ফেল ড্যাশ দ্য পন্ড। অপশান কি আছে, অপশান আছে ইন, ইনটু, ইনসাইড নাকি টু। 4টে অপশান আছে, তোমরা প্রত্যেকে কমেন্ট করো। সময় দিচ্ছে এখানেও 10 সেকেন্ড, তোমরা প্রত্যেকে কিন্তু ঠিক ভুল যাই হোক প্রত্যেকে কমেন্ট করবে। কি করবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। সঠিক উত্তর কোনটা হবে এখানে, অ্যান অ্যান্ট ফেল ড্যাশ দ্য পন্ড, অর্থাৎ একটা পিঁপড়ে পুকুরে পড়ে গেল। দেখো এখানে দুটো প্রিপোজিশন আমরা পাবো এক্ষেত্রে। ধরো এখানে একটা গ্লাস আছে, কি আছে, এখানে একটা গ্লাস রাখা আছে, তুমি কি করছো, গ্লাসের মধ্যে একটা বল, এটা কি, একটা বল, তুমি সেটাকে গ্লাসের মধ্যে ফেলছো, তখন আমরা কি বলবো, আই থ্রিউ দ্য বল ইনটু দ্য গ্লাস। তো যখন এই যে মোশন বোঝাচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে মোশন যখন বোঝাবে তখন কি হবে, সেখানে আমরা লিখব ইনটু। অর্থাৎ যখন বলটাকে ছোড়া হচ্ছে, কোনো বাঁদর বা পিঁপড়ে পুকুরের মধ্যে লাফ মারছে বা পড়ে যাচ্ছে, ওই যে যাওয়া বোঝাচ্ছে, সেই মোশন বোঝাতে বা সেই গতিটা বোঝাতে আমরা কি করবো, আমরা ইনটু লিখব। আরেকটা কি আসছে এরপর, বলটা যখন ভিতরে ঢুকে গেল, অর্থাৎ বলটা এখন নিচে মাঝে পড়ে আছে, এখানে কি লিখবো, দ্য বল ইজ, একদম শুরুতে পড়েছিলাম কি, ভিতরে থাকলে কি হয়, যখন ভিতরে থাকবে বলটা তখন হবে এটা ইন, তখন কি হচ্ছে, তখন এখানে বসবে ইন।
অর্থাৎ দ্য বল ইজ ইন দ্য গ্লাস। এখানে কিন্তু মোশন নেই, ও আছে তো আছেই, চুপচাপ ওখানে কিন্তু বসে আছে, ও নড়াচড়া করছে না। আবার এরপর ধরো তুমি বলটাকে বাইরে ফেলে দিলে, কি করলে, বলটাকে বাইরে ফেলে দিলে, আবারও মোশন বোঝাচ্ছে। যখন তুমি বলটাকে ছুঁড়ে বাইরে পাঠাচ্ছ বা তুলে নিচ্ছ বাইরে, তখন কি হবে, সেই যে গতিশীলতা বোঝাবে, মোশন বোঝাবে, তখন আমরা লিখব কি, আউট অফ। কি লিখছি আমরা, সেখানে আমরা লিখব আউট অফ। অর্থাৎ এখান থেকে তুমি আরও কিছু এক্সাম্পল বুঝতে পারবে, বুঝে, যেমন দেখে নাও, তুমি একটা ঘরে ঢুকছো, তুমি একটা ঘরে কি করছো, ঘরে ঢুকছো, তো হয়তো কোথাও যে ঘর হোক বা যে কোনো জায়গায় তুমি যখন ঢোকা বোঝাবে, তখন কি হবে, তখন তোমরা যেটা ইউজ করবে সেটা হলো ইনটু, অর্থাৎ বাইরে থেকে ভিতরে যাওয়া। সেটা কোনো ঘর হোক, সেটা কোনো যদি কেউ জাম্প করে, কোনো বাঁদর হয়তো নদীতে জাম্প করলো, পিঁপড়ে পুকুরে পড়ে যাচ্ছে, তুমি কোনো বলকে কোনো কিছুর মধ্যে ফেলার চেষ্টা করছো, সেখানে হবে কি, সব জায়গায় হবে ইনটু। এবং যখন তুমি বাইরে যাচ্ছ আবার ঠিক অপোজিটটা, তখন আমরা আবার ইউজ করব এই যে আউট অফ। আশা করি প্রবলেম নেই। প্রবলেম থাকলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। লাইভ চ্যাট এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পর, মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট অবশ্যই জানাবে। আমি কিন্তু যদি সেরকম কোনো ডাউট, সিরিয়াস ডাউট থেকে থাকে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা ডিসকাস করে দেবো। তারপর কি পাচ্ছি আমরা, দ্য বুলেট পাস্ট হিজ বডি। এবার এটাকে আমি একটু অন্যভাবেই বলছি, তোমরা রিয়েল লাইফের সাথে রিলেট করো একটু। একটা ট্রেন, তুমি যে কোনো স্টেশন, তোমার যে কোনো স্টেশন ধরে নাও, শিয়ালদা বা এরকম বড় সড়ো স্টেশনগুলো বাদ দিয়ে, যেখানে এক্সপ্রেস ট্রেনগুলো থামে না, এরকম একটা স্টেশন ধরে নাও। তুমি সেখানে বসে আছো, কোনো একটা এক্সপ্রেস ট্রেন যাবে, তখন কি অ্যানাউন্স করে, তখন অ্যানাউন্স করে যে গাড়ি সংখ্যা, হোয়াট এভার একটা সংখ্যা বলে দেয়, আপ ডাউন বা জায়গার নাম, তারপর একটা কথা ইউজ করে যে থ্রু ট্রেন। কি ট্রেন, থ্রু ট্রেন। থ্রু ট্রেন কি করে, একটা স্টেশন এখানে আছে, এটা ধরুন একটা রেলওয়ে স্টেশন, ট্রেনটা এদিক থেকে আসলো, অর্থাৎ একদিক থেকে আসলো, আর এক দিক দিয়ে বেরিয়ে গেল, মাঝখানে কিন্তু দাঁড়ালো না, তখন তাকে আমরা থ্রু ট্রেন বলছি। ঠিক সেই রকম যদি কোনো একটা জিনিসের মধ্য দিয়ে অন্য একটা জিনিস যখন ঢুকছে এবং বেরোচ্ছে অপোজিট দিক থেকে, সেই পুরোটাকে আমরা একসঙ্গে কি বলবো, আমরা বলবো থ্রু। অর্থাৎ বুঝতেই পারছো, একটু আগে যেটা আমরা ইনটু পড়লাম, ইনটু মানে কি, ভিতরে ঢুকলো, আবার আউট অফ যখন বলছি মানে বেরিয়ে গেল, সেই দুটোকে মার্জ করে দাও। দুটোকে মার্জ করলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ ভিতরে ঢোকা এবং বেরিয়ে যাওয়া যখন একসঙ্গে বোঝাবে, তখন আমরা সেখানে বলবো থ্রু। অর্থাৎ যে বুলেট, কাউকে একজনকে গুলি মারা হলো, তোমরা সিনেমা দেখছো, সিনেমা দেখতে দেখতে কাউকে গুলি মারা হলো এবং বুকে হয়তো গুলি মারলো, আবার পিঠ দিয়ে সেটা বেরিয়ে চলেও গেল, এতটাই কাছ থেকে মারা হয়েছিল, গতি ছিল এটার। সুতরাং সঠিক উত্তর এখানে কি হবে, থ্রু হিজ বডি, দ্য বুলেট পাস্ট থ্রু হিজ বডি, একদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? আশা করি এই যে ট্রেনের এক্সাম্পলটা দিলাম, যদি এটা মাথায় থাকে, ট্রেনও তাই করে না, স্টেশনে একদিক দিয়ে ঢুকে একটুও থামে না, অপোজিট দিক দিয়ে বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি কি, থ্রু ট্রেন। সুতরাং থ্রু যখন আমরা বলবো, তখন সেখানে কি পাচ্ছি আমরা, সেখানে আমরা পাচ্ছি ওই মানে থ্রুটা মানে বসবে যদি না থামে মাঝখানে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি, এর আগে আমরা কি করছিলাম, এর আগে করছিলাম প্রিপোজিশন অফ পজিশন বা প্রিপোজিশন অফ প্লেস। এবার আমরা চলে আসছি প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময়ের যে বিভিন্ন একক আছে, সময়কে আমরা যে বিভিন্নভাবে বলি, সেই সময়ের বিভিন্ন মানে ক্ষেত্রে আমরা কোথায় কি প্রিপোজিশন বসাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও, কারণ তোমরা বইয়ে হয়তো প্রচুর নোটস পেয়ে যাবে, কলেজ স্ট্রিট যাও, যে কোনো বইয়ের দোকানে যাও, প্রচুর নোটস পাবে, কিন্তু এভাবে হয়তো কোথাও বুঝতে পারবে না। কারণ বইয়ে কি থাকবে, বইয়ে থাকবে ভাই বল, অ্যাট, এই অ্যাটের যত জায়গায় যত রকম নিয়ম হয়, সব তোমাকে একসঙ্গে বুঝিয়ে দেবে, আলাদা করে কিন্তু তোমাকে এভাবে কিন্তু কেউ বোঝাতে পারবে না বা কেউ বোঝাবে না। সুতরাং প্রত্যেকে একটু লাইক করে দাও এবং যদি পসিবল হয় একটু ভিডিওটা শেয়ার করে দিও। দেখো কি বলেছে,
আই ওয়াজ বর্ন ড্যাশ সেপ্টেম্বর, আমি কখন জন্মেছিলাম বা কোন সময় জন্মেছিলাম, সেপ্টেম্বর মাসে, তাই তো? অপশান আছে কি অন, ইন, অ্যাবাউট নাকি ইনটু। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, আমি দেখছি কমেন্ট, প্রত্যেকেরই কমেন্ট আমি চেক করছি। ওকে, ঠিক আছে। দেখো, প্রশ্ন তো একটা পেয়েছি, কিন্তু সেই প্রশ্নটাকে শুধুমাত্র একটা প্রশ্ন আমরা বুঝবো না, আমরা কি করব, সেখান থেকে পুরো থিওরিটা বুঝবো। কি থিওরি এর পিছনে কাজ করছে? এর পিছনে যে থিওরি কাজ করছে সেটা হলো, তোমাকে আমি একটা শব্দ বলছি, খুব পরিচিত শব্দ, সেটা হলো ডে। বাংলায় লিখলে কি হয়? বাংলায় লিখলে হয় দিন। এই জিনিসটাকে মাথার মধ্যে একটু ঢুকিয়ে নাও। ডে বা দিন। কেন ডে বা দিনটাকে মাথায় ঢোকাতে বললাম? মনে রাখবে, যখন সময়ের কোনো একক বলা হবে, সময়ের একক কী কী হতে পারে, মানে দিন এবং তার বেশি ধরলে কি হবে, দিনের বেশি সপ্তাহ বলতে পারি আমরা, বা আমরা সেটাকে মাস বলতে পারি, বছর বলতে পারি, তাই তো? তো দিনটাকে যখন আমরা ধরবো, এটাকে ধরে নেবে কি হিসেবে? এটাকে ধরে নেবে সব থেকে ক্ষুদ্রতম একক হিসেবে, অর্থাৎ স্মলেস্ট। এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, এগুলো ভাবে মুখস্থ করার দরকার নেই যে ডে কে স্মলেস্ট হতে, মানে মুখস্থ করার দরকার নেই, তোমরা বুঝতে পারলেই হলো, বুঝতে পারলে আর কোনো প্রবলেম নেই। এবার দেখো, কেন স্মলেস্ট ইউনিট ধরতে বললাম? ধরো একটা বাক্স আছে, বাক্সর মধ্যে অনেকগুলো বোতল, অনেকগুলো পেন রাখা আছে। এইবার সেই পেন, একটা পেন যদি এটা যদি সিঙ্গেল ইউনিট ধরি, মানে এটা যদি দিন ধরি, তাহলে কি হবে, আমি বাক্সর মধ্যে কিন্তু অনেকগুলো পেন রাখতে পারবো, কিন্তু পেনের মধ্যে আর কিছু রাখতে পারবো না, তাই তো? কারণ পেনটা তো সলিড, এর মধ্যে রাখা যাবে না কিছু। তো সেই ক্ষেত্রে যখন কোনো দিনের উল্লেখ আসবে, কী রাখবো? যদি আমার আবার এই পেনের উপর কিছু রাখতে বলে, পেনের মধ্যে পারবো না, আমি কি করবো, এর উপরে রেখে দিলাম, তাই তো? কি করছি, পেনের আমি উপরে কোনো একটা, যে ছোট্ট একটা বল আমাকে দিয়েছে, একটা কাগজের টুকরো দিয়েছে, আমি এর উপরে রেখে দিলাম। কেন? কারণ পেনের মধ্যে আমি ঢোকাতে পারবো না, এটা পুরো সলিড পেন, কোনো রিফিলও নেই এটার। সুতরাং দিনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ইউজ করব অন। কোন প্রিপোজিশন ইউজ করব? প্রিপোজিশন ইউজ করব অন। এবার দিন বলতে কি কি হয় সেটাও বুঝতে হবে। দিন বলতে, দেখো, ডে এর মধ্যে কি কি আসছে? ডে এর মধ্যে একটা আসছে তোমার তারিখ। যদি কোনো পার্টিকুলার একটা তারিখকে মেনশন করে, যেমন আজকের তারিখ ধরে নাও, বা যে কোনো দিন, তুমি তোমার জন্মদিন ধরে নাও, আমি একটা র্যান্ডাম একটা ইয়ার ধরছি, 1 জানুয়ারি 2024 ধরে নিলাম, এই বছরের যে প্রথম দিন। এই 1 জানুয়ারি 2024 বললে আমরা কি বোঝাচ্ছি? একটা পার্টিকুলার দিনকে বোঝাচ্ছি তো। তাহলে যখন আমি কোনো তারিখ বলবো, অর্থাৎ যখন আমি কোনো ডেট উল্লেখ করব, বা যদি শর্ট ফর্মেও বলি, আমি যেটা বললাম, শুধু বললাম 1 জানুয়ারি, এটা হলো সেই তারিখ হচ্ছে, সেই ডেট হচ্ছে, অর্থাৎ একটা পার্টিকুলার দিনকে মেনশন করছে। বা যদি কোনো বারের নাম থাকে, যেমন সানডে, মানডে, তো এই সমস্ত যে বার যেগুলো আছে, আমরা যেগুলোকে বলি সোমবার, মঙ্গলবার, এই নামগুলোর আগে যদি এইগুলো আমরা ইউজ করি, আমরা একটা দিনকে বোঝাচ্ছি। সোমবার বলতে আমরা একসঙ্গে 10 দিনকে পরপর বোঝাতে পারবো না, আমরা একটা দিনকেই বোঝাতে পারবো। তো এইগুলোর আগে কি বসবে? এইগুলোর আগে ভাই বসবে আমাদের অন। কি বসবে? অন। মানে তুমি যদি কেউ বলো যে আমি সোমবারে জন্মেছিলাম, আই ওয়াজ বর্ন অন মানডে, কেউ হয়তো বললো সে এখানে রবিবারে আসবে বা সেখানে রবিবারে পৌঁছবে, তাহলে আমি কি বলবো? হি উইল রিচ হিয়ার অন সানডে, তাই তো? তাহলে যে কোনো দিন পেলে আমরা কি করছি, তার আগে আমরা বসিয়ে দেব, এটা ফিক্সড প্রিপোজিশন হিসেবেই তোমরা ধরতে পারো। সেটা হলো কি, কোনো দিন থাকলে দিনের আগে আমরা কি লিখবো? অন লিখবো। আর কি পাচ্ছি আমরা? এইবার তোমরা দিনের থেকে একটু বড় ইউনিটে আমরা যাই, কয়েকটা দিন মিলে কি হয়,
কয়েকটা দিন মিলিয়ে তৈরি হয় একটা উইক, সপ্তাহ। আবার 30 দিনে কি হচ্ছে, একটা মান্থ আসছে, একটা মাস আসছে। 365 দিন বা লিপিয়ারের ক্ষেত্রে 366 দিনে একটা ইয়ার তৈরি হচ্ছে। এবার তুমি যদি বলো যে আমি একটা র্যান্ডম ইয়ার ধরে নাও 2000 সাল, 1995, 1990, আমি 2000 সালে জন্মেছিলাম। তুমি কি পুরো ওই 2000 সালের 365 দিন ধরে জন্মেছিলে? একদমই না। তুমি ওই পুরো সালের মধ্যেকার একটা পার্টিকুলার দিনে জন্মেছিলে। এবং যেহেতু দিনকে আমরা আর ভাঙতে পারি না বললাম, এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে ভাঙতে পারি না, সেই জন্য আমরা দিনের ক্ষেত্রে তো অন লিখেছিলাম। কিন্তু যখন দিন ছাড়া বা দিনের থেকে বড় যে কোনো ইউনিট বলবে সময়ের, তার আগে আমরা কি লিখব? তার আগে আমরা সবসময় এখানে যেটা ইউজ করব সেটা হলো ইন। কি ইউজ করছি? আমরা ইউজ করব ইন। সেটা কোনো সপ্তাহ হতে পারে, বলতে পারে ফার্স্ট উইক অফ জানুয়ারি। সেটা কোনো মাস হতে পারে, যে 12টা মাস আমাদের আছে। সেটা যে কোনো সাল হতে পারে। আর কি হতে পারে? ডিকেড হতে পারে, দশক। সেটা কোনো সেঞ্চুরি হতে পারে। যদি কোনো পার্টিকুলার কোনো সেঞ্চুরির একটা পার্টিকুলার দিনে কেউ কোনো কাজ করে থাকে, তাহলে সেটা কি লিখবো? আমরা ইন লিখবো। আর একটা কি আছে এর থেকেও একটু বড়, যেটা আমরা বলতে পারি, বড় ঠিক না, এরা। এই এরা কথাটা মানে কি? এরা কথাটা মানে হলো যুগ। অর্থাৎ অনেক সময় আমরা বলি না যে গুপ্ত যুগে, বা হয়তো এরকম আর যেগুলো আছে, পাল যুগে, দাস যুগে, যেরকম দাস বংশের যে শাসনামল, সেই যুগে। তো সেখানে কি হবে? অর্থাৎ যদি উইক, মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, এরা, হ্যান ত্যান যত আছে এরকম, যেগুলো সময়ের ইউনিট বাট দিনের থেকে একটু কিন্তু বড়, অর্থাৎ বেশ কয়েকটা দিন নিয়ে তৈরি হয়, সেখানে আমরা সব জায়গাতে একদম মানে মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও, ইন বসবে তো বসবেই, কেউ আটকাতে পারবে না। শেক্সপিয়ারের বাবা এসেও বা শেক্সপিয়ার দাদু এসেও এটা আটকাতে পারবে না, ইন বসবেই। তাহলে আমরা চলে আসি আবার আমাদের সেই জায়গাতে। কি বলেছে? সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের আগে আমরা কি বললাম? আমরা এখানে কিন্তু ইন বসাবো। আমরা এখানে ইন বসাবো। কেন বসাচ্ছি ইন? কারণ ওই যে বললাম সেপ্টেম্বরের মধ্যে আমি সেপ্টেম্বর পুরো মাস জুড়ে জন্মাইনি আমি, তার মধ্যেকার একটা পার্টিকুলার দিনে জন্মেছিলাম। আচ্ছা, যদি এটা সেপ্টেম্বর, ধরো কেউ হয়তো জন্মালো 2005-এ জন্মেছে, যদি এভাবে থাকতো সেপ্টেম্বর 2005, তাহলে কি হতো? দেখো 2005কে কিন্তু এখানে ফোকাস হচ্ছে না, আমার আগে আছে সেপ্টেম্বর। সুতরাং এখানেও আমি ওই মাসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ইন বসাবো। আর যদি কেউ মনে করে যে না আমি 2005 অনুযায়ী বসাবো, একটু মানে ওই কি বলবো, নিয়ম অনুযায়ী ভুল হবে, বাট উত্তর ঠিক আছে, তাই না? কারণ তার আগে সেপ্টেম্বর কথাটা লেখা আছে আমার। ঠিক আছে, আর কি আছে দেখি। এইবার আমরা একটু আগে বললাম যে ওই নিয়মগুলো অনুযায়ী আমরা একটা দিন, একটা ডে বা তার থেকেও বড় যে ইউনিটগুলো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? আমরা কি করছিলাম? সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। দিন বললাম অন হবে, বাকি দিনের থেকে বড় যা যা আছে, সপ্তাহ হতে পারে, মানে উইক হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, ডিকেড হতে পারে, সেঞ্চুরি হতে পারে, সেই সবগুলো কী হবে? ইন। কিন্তু এইবার দিনেরও মধ্যে একটু ঢুকতে হবে, একটু ঢুকতে হবে। তো যদি দিনের মধ্যে ঢুকি, কী পাবো আমরা? একটা দিনে 24টা ঘন্টা থাকছে, তাই তো? 24টা ঘন্টা যখন থাকছে, তো সেই প্রতিটা ঘন্টাকে যদি আমরা এভাবে বলি, অর্থাৎ সময়টা উল্লেখ করি, এখন 6টা বাজে, সে এখানে 6টার সময় পৌঁছবে। এখন আমি হয়তো বললাম কটা বাজছে, 5টা 19 বাজে। তো যদি আমি এভাবে লিখি যে 17:19 বা 5টা 19 PM, এই সময়গুলোর আগে ফিক্সড প্রিপোজিশন হিসেবে ধরে রাখো কি বসবে? অ্যাট বসবে। কি বসবে এখানে? অ্যাট বসবে। অর্থাৎ যদি কোনো জায়গাতে এইভাবে থাকে, অথবা হয়তো বললো যে 5 o'clock, এই সবগুলোর আগে কিন্তু আমাদের অ্যাট বসবে, মানে বসবে তো বসবেই, কেউ আটকাতে পারবে না।
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশন বি, হি উইল রিচ দেয়ার অ্যাট 6 o'clock। ক্লিয়ার? দেখে নিই আরেকটা জিনিস ছোট্ট করে। দেখো কি বলেছে এখানে, অ্যাট কখন বসবে, এই যে ভিতরের সার্কেলটা তোমরা লক্ষ্য করো, অ্যাট কখন বসছে, প্রিসাইজ টাইম, অর্থাৎ নির্দিষ্ট যদি সময় উল্লেখ করে দেয় সেখানে আমার কি বসবে, অ্যাট। এরপর এই যে পার্পেলের মধ্যে দেখো অন কোথায় বসবে, অন বসবে ডেজ। ডে মানে কি হয়, ইংরেজিতে যখন আমরা বলি আজকে কি বার, সেটা কিন্তু ইংরেজিতে ডে বলে, অর্থাৎ কোনো বারের নাম অথবা ডেটের নাম যেখানে একদম এক্স্যাক্ট টাইম মানে ডেটটা উল্লেখ থাকবে, কত তারিখ যদি সেটাও উল্লেখ থাকে তাহলে তার আগে কী বসবে, অন বসবে। আর তার থেকেও বড় যেগুলো আছে এখানে অনেক কিছুই লেখা নেই, ধরো ইয়ার লেখা আছে বা মান্থ, ধরো উইক আছে বললাম, ডিকেড আছে, আচ্ছা মান্থ এখানে দেওয়া আছে, সেঞ্চুরি আছে, উইকও এখানে লেখা আছে, সিজন, সিজনটাকেও ধরে রাখো। তো এগুলো কি হবে, এগুলো কিন্তু সবসময় এগুলোর আগে বসবে ইন, মান্থ, ইয়ার, সিজন, ডিকেড, উইকস, এরা, এগুলোর প্রত্যেকটার আগে কি বসবে, এগুলোর আগে বসবে ইন। ক্লিয়ার? এবার এটুকু তো বুঝলাম, এই সময় হ্যান ত্যান এগুলো আগে ইন বসবে, অন বসবে, অ্যাট বসবে। আরও কিছু পড়ে থাকলো, সেটা কি, সেটা হলো সকাল 6টা উল্লেখ করলে যদি আমাকে এখানে বলে যে ভাই সকাল 6টা বাজে, আমি সকাল 6টার সময় কোথাও যাব, তো তখন আমি এখানে কি লিখলাম, অ্যাট, তো এখানে লিখলাম, ঠিক আছে। কিন্তু প্রশ্ন কঠিন করলো, বা হয়তো যে বলছে আমার সঙ্গে কথা বলছে সে বললো আমি সকালবেলাতে যাব, অর্থাৎ সে আমাকে বলে দিল মর্নিং, কথাটা বলে দিল। মর্নিংয়ের আগে কি বসবে ভাই, চলো মর্নিংটা আমি মুখস্থ করলাম, একটা জিনিস মুখস্থ করে নিলাম, সকালবেলায় এটা মুখস্থ করলাম। আবার ইভিনিং পড়ে আছে, নুন পড়ে আছে, আফটারনুন পড়ে আছে, নাইট পড়ে আছে। যদি আরও ভালোভাবে ভাঙো, ডন, ডাস্ক বলে আরও কিছু ওয়ার্ড আমরা পেয়ে যাব, তাই তো? এত কিছু কীভাবে মনে রাখবো, ট্রিক অবশ্যই আছে সেটারও। এই যে একটা প্রশ্ন দেখে নাও, তার আগে তোমরা কতটা পারছো সেটা দেখে নিই। বলেছে আই লাভ রিডিং স্টোরি বুকস ড্যাশ নাইট, অপশান আছে কি, অ্যাট, ইন দ্য, অন। খুব ভালো করে ভেবে উত্তর দেবে, ভুল হোক বাট ইচ্ছাকৃত ভুল যেন না হয়। তোমরা অ্যাটলিস্ট তোমাদের ফুল ট্রাই যতটা তোমরা পারো ততটা তো করো, তারপরে দেখা যাবে ভুল হলে তো আছি আমি বসে, মানে দাঁড়িয়ে আছি আমি, যাই হোক। আই লাভ রিডিং স্টোরি বুকস ড্যাশ নাইট কী হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান দেখো কোন অপশানটা মনে হচ্ছে এর মধ্যেই তো হবে না, এর বাইরে তো হবে না, বলো কি হবে। আচ্ছা, অ্যান্সারটা এটার পরে বলছি, আগে একটা ছবি দেখে নাও। কি ছবি ভাই, এটা একটা ঘড়ি, কিচ্ছু না, একদম সিম্পল একটা 24 আওয়ার্স ক্লক। কি এটা, এটা একটা 24 আওয়ার্স ক্লক। কে ডিজাইন করেছে, কোম্পানির নাম হলো গ্রেট ডিজাইনস, বাট ওটা নিয়ে আমার কোনো খেদে কাজ নেই। আমার দরকার হলো এই দিনকে, দিনের 24 ঘন্টাকে 4টে ভাগে ভাগ করব। একটা হলো এখানে একটা দাগ দাও, একটা এখানে দাগ দাও, একটা এখানে দাগ দাও, আর একটা হলো এখানে। এইবার এই সময়গুলোকে আমরা কি বলি, এই সময়গুলোকে আমরা কি বলি সেটা মনে মনে ভাবো বা খাতায় লেখো, যেগুলোকে আমরা কি বলতে পারি। চলো লিখে নাও। এটা হলো রাত 12টা, আমরা কি বলতে পারি, এটাকে মিডনাইট বলতে পারি, তাই তো? মিডনাইটের সঙ্গে নাইট কথাটাও জুড়ে নাও,
কেন করছি বুঝতে পারবে একটু পরে। আচ্ছা, দুপুর 12টা, এটা হলো দুপুর 12টা, তাহলে কি হবে দুপুর 12টা করে বলি কি নুন। সকাল 6টা, আমি এখানে দাগ দিই সকাল 6টাতে যেন তোমরা বুঝতে পারো 4টে ভাগ, কিন্তু সকালবেলার ভোরবেলাকে ধরো, সকাল না অ্যাকচুয়ালি ভোরবেলাকে ধরো, মানে আমরা তো 8টার সময় ঘুম থেকে উঠি, 8টার সময় সকাল হয়, তো 6টা মানে কি ভোরবেলা। ভোরবেলার ইংরেজিটা লিখে নাও ডন। ভোরবেলার ইংরেজি কি হচ্ছে ডন, ওই ডিওএন ডন উচ্চারণ না, একটু ডন একটা টান থাকবে একটা। আর ঠিক সন্ধ্যাবেলাতে, সন্ধ্যাবেলার ঠিক আগে, ঠিক আগের মুহূর্তকে বাংলায় বলে গোধূলি, ইংরেজিতে কি বলে ডাস্ক, ইংরেজিতে বলে ওটাকে ডাস্ক। তো এই 4টে বা এখানে 2টো ওয়ার্ড লিখেছি, যদি এই 5টা ওয়ার্ড তোমরা কোনো জায়গাতে পাও, সকাল 6টা রাত 12টা উল্লেখ করলে তুমি তাকে অ্যাট বসিয়ে দিচ্ছ, কিন্তু যদি এই 4টে ওয়ার্ড তোমরা পাও, এর আগে কি লিখব, এর আগে এই 4টের আগে আমরা যেটা লিখব সেটা হলো অ্যাট। কি লিখছি আমরা, এই 4টে হলে আমরা লিখব অ্যাট। অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক। তুমি যদি এই ওয়ার্ডগুলো পাচ্ছ, চোখ বন্ধ করে অ্যাট লিখে দাও, কোনো সমস্যা নেই, 100% নাম্বার তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। কিন্তু প্রশ্ন হলো যদি এগুলো বাদ দিয়ে থাকে, এত কিছু মুখস্থ করলাম শুধু এইটুকু জানার জন্য, 4টে ওয়ার্ড মুখস্থ করে নিতাম না। এটা জানলাম কেন, কারণ যদি এই 4টে বা 5টা ওয়ার্ড ছাড়া আর যা কিছু পাও, সেখানে তোমরা কি লিখবে ইন দা, তোমরা কি লিখছো সেখানে ইন দা লিখে দাও, হয়ে গেল। কি কি আছে ইন দা লেখার মতো, মর্নিং আছে ইন দ্য মর্নিং, ইভিনিং আছে ইন দ্য ইভিনিং, আফটারনুন আছে ইন দ্য আফটারনুন। তো এগুলো তোমরা কিন্তু লিখতে পারবে কি ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোর ক্ষেত্রে তোমরা লিখছো ইন দ্য। এবং এই যে 4টে ভাগ করা তোমরা কিন্তু মাথার মধ্যে থাকবে ছবিটা, যে সকালবেলা না ভোরবেলাকে কি বলে, সকাল 6টার সময় ডন। তো সাধারণত এই ওয়ার্ডগুলো খুব একটা দেয় না, তবুও জেনে রাখা ভালো, একটু টাফ লেভেল এক্সাম হলে কিন্তু তোমরা ওয়ার্ডগুলো পেয়ে যেতে পারো। ও তাহলে এখানে আমরা কি লিখব, যখন নাইট বলেছে আমরা একটু আগে শিখলাম, সঠিক উত্তর হবে অপশন এ অ্যাট। আই লাভ রিডিং স্টোরি বুকস অ্যাট নাইট, আমি রাতে গল্পের বই পড়তে ভালোবাসি বা পছন্দ করি। তোমরা যারা যারা ইংরেজি অনলাইন, অর্থাৎ যারা দূরের স্টুডেন্ট আছো, কাছের স্টুডেন্ট তো অবশ্যই তোমরা অনেকে নৈহাটি, বেলঘরিয়া, গোবরডাঙ্গা তোমরা এই ব্রাঞ্চে এসে পড়তে পারবে, কিন্তু যারা দূরের স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের শুরু হচ্ছে এই অনলাইন কোর্সটা, 6 মাসের একটা কোর্স এখানে চলবে। গ্রামার প্লাস ভোকাবিউলারি এখানে কমপ্লিট যে তোমাদের থাকছে কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং যদি তোমরা এই কোর্সে ভর্তি হও, ইংলিশ যে যে এক্সামগুলোতে আছে, অর্থাৎ অবজেক্টিভ ইংলিশের কিন্তু সব এক্সাম কিন্তু এখানে আমাদের টাচ করা হবে, ঠিক আছে। আর তোমরা কি পাচ্ছ, পুরো কনসেপচুয়াল ক্লাস তো পাচ্ছ, টপিক ওয়াইজ স্পেশাল ক্লাস থাকছে, মক টেস্ট থাকবে উইকলি আর মান্থলি মক টেস্ট থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন আলাদা থাকছে, যেখানে যেখানে প্রবলেম হবে এক্সট্রা ক্লাস, তোমরা যদি কোনো প্রবলেম জমে যায় সেখানে পেয়ে যাচ্ছ, প্লাস ইম্পর্টেন্ট স্টাডি মেটস পাচ্ছ 50+ বিভিন্ন রকম। অর্থাৎ তোমাদের কিন্তু ইংরেজির জন্য আর না কোনো বই কেনার দরকার পড়বে, আর না কোনো ক্লাস দেখার বা আর কোনো ব্যাচে জয়েন করার প্রয়োজন কোনো দিন পড়বে। এখানে একদম বেসিক, একদম 0 to হিরো তোমাদের কিন্তু এখানে আমরা, এটা OH না, দাঁড়াও, তোমরা কিন্তু এই ব্যাচে হয়ে যেতে পারবে ইংলিশের মধ্যে। যদি কেউ মনে করো জয়েন করবে, তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো 9564281246, অথবা আমাদের এক্সাম কমরেডস অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা সরাসরি সেখান থেকে এনরোল করতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই। পরবর্তী কী আছে, প্রিপোজিশনস অন ভেহিকেলস। প্রিপোজিশনস অন ভেহিকেলস, অর্থাৎ ভেহিকেল মানে কি যানবাহন, কোন যানবাহনের সাথে কোন প্রিপোজিশন বসবে সেটাও কিন্তু মনে রাখা খুব খুব কঠিন হয়, কারণ বিভিন্নভাবে চলে আসে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করে নেয়, সেখানে ইন বলবো, বাই বলবো, অন বলবো না কি বলবো, পুরো গুলিয়ে যায়। দেখো এই প্রশ্নটা কি বলছে, আই অ্যাম ড্যাশ আ ট্যাক্সি, আমি ট্যাক্সি না, মাঝে কি বসাতে হবে, একটা প্রিপোজিশন বসাতে হবে, কোথায় আছি আমি, তাই তো? তোমরা কমেন্টে বলো আগে।
তোমরা কমেন্টে বলে দাও তোমাদের কি মনে হচ্ছে। আচ্ছা, আই অ্যাম ড্যাশ আ ট্যাক্সি, ফার্স্ট অ্যান্সার করবে, ফার্স্ট প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে লাইভ চ্যাটের মধ্যে। ওকে, দেখো এখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি, যখন অ্যাম কথাটা আছে, অ্যামের সঙ্গে আর কি কি রিলেটেড আছে, অ্যাম, ইজ, আর, যখন এই ওয়ার্ডগুলো অর্থাৎ বি ভার্বের যদি যে কোনো ফর্ম তোমরা পাও, এর সাথে কি আছে, পাস্ট টেন্স আছে ওয়াজ, ওয়ার। তো মোদ্দা কথা হলো, যদি বি ভার্বের কোনো রূপ, কোনো ফর্ম যদি তোমরা এখানে পাও কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে তোমরা দেখবে তুমি সেই গাড়িটার মধ্যে দাঁড়াতে পারছো কি না। ট্যাক্সি বলেছে, ট্যাক্সির হাইট হয় এইটুকু, মানে আমাদের হয়তো মাথার থেকেও নিচে হাইট হবে, তো তুমি এখানে দাঁড়াতে পারবে না, কোনোভাবেই পারবে না, তোমাকে বসতেই হবে ভিতরে ঢুকে। তো এটা হলো একটা শর্টকাট ট্রিক, তুমি যে যে গাড়িগুলোর মধ্যে তুমি দাঁড়াতে পারছো না, তার আগে কি লিখবে, তার আগে লিখবে ইন। যদি তুমি দাঁড়াতে পারো, কিন্তু সরি ভুল বললাম, যদি তুমি দাঁড়াতে পারো এটা উল্টো হলো, দাঁড়াতে পারলে লিখবে কি অন। যেমন এক্সাম্পল দিলে কি হবে, বাস হতে পারে, ট্রেন হতে পারে। এবং এটা যেন বলো না যে স্যার ওখানে তো সিট থাকে, আমি তো বসতে পারি, বসতে অবশ্যই পারো, কিন্তু ওগুলো এতটাই বড় সড়ো হয়, এতটাই উঁচু হয় যে তুমি দাঁড়িয়ে থাকতে আরামসে দাঁড়িয়ে থাকতে পারবে। তো সেই সব ভেহিকেলের ক্ষেত্রে আমরা কি লিখবো, যেখানে দাঁড়াতে পারবো সেখানে লিখবো অন, এবং যেখানে আমি দাঁড়াতে পারবো না সেখানে আমরা কি লিখবো, সেখানে লিখবো ইন। অর্থাৎ যেখানে দাঁড়াতে আমরা পারছি না। তো এই দুটো প্রিপোজিশন মনে রাখবে কোন বেসিসে, যদি তার আগে বি ভার্বের রূপ থাকে, আমি আছি, সে আছে, বা কেউ আছে, সেই ক্ষেত্রে কি করব, আমরা এই দুটো প্রিপোজিশন ইউজ করব, অন এবং ইন। অন্য কিন্তু কিছু এখানে বসবে না, কোনোভাবেই বসবে না। ক্লিয়ার? দেখো একটা ছবি দেখে নাও ছোট করে, এই যে বাস বলছে ইউ আর অন আ, কোথায় কোথায় অন বসবে বললাম, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, কোথায় কোথায় অন বসবে, বাসের আগে কিন্তু অন বসবে। প্লেন, প্লেনও এতটাই বড় হয় আমি দাঁড়াতে পারবো, তাহলে কি প্লেনের আগেও কিন্তু অন বসবে, ট্রেনের আগেও অন বসবে, শিপের আগেও বসবে, এবং বাইকের আগেও কিন্তু অন বসবে। কি হবে, এখানে কিন্তু অন বসবে। আর ইন কোথায় বসবে, যেগুলো দাঁড়াতে পারবো না, যেমন কার, তোমার পার্সোনাল কার আছে, এখানে কি বসবে, ইন বসলো, ইন আ কার বা ইন মাই কার। ট্যাক্সি যেটা বললাম, ট্যাক্সির আগে ইন বসবে, হেলিকপ্টারের আগে ইন বসবে, কারণ হেলিকপ্টারও কিন্তু দাঁড়ানোর ফেসিলিটি দেয় না। তুমি যদি মনে করো আমি দাঁড়াবোই কোনোভাবে, বিশাল বড় সড়ো কিংবা আলাদা ব্যাপার, বাট নর্মালি কিন্তু হেলিকপ্টার আমরা বসেই থাকি, দাঁড়াতে পারি না কেউ। আর এটা কি আছে, ট্রাক, ট্রাকের এই পার্টটাকে ধরবে না যেন, এই পার্টটা বাদ দিয়ে বলা হচ্ছে এই যেটাকে কেবিন বা এরকম ড্রাইভারের যে পার্টটুকু বলে, সেটার মধ্যে আমরা কিন্তু দাঁড়াই না, আমরা যখনই উঠি আমরা ওখানে বসেই থাকি, দাঁড়িয়ে থাকি না। সুতরাং ট্রাক যখন বলবো, এটা তো পণ্যবাহী, অর্থাৎ জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, গুডস ট্রান্সপোর্ট করার জন্য, তাই তো, তো সেটা আমরা ধরছি না, আমরা ধরবো এইটুকুর হিসেবে, যেটা মানুষের জন্য যেটুকু পার্ট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো কোনগুলোর আগে অন বসবে এবং কোনগুলোর আগে ইন বসবে। এবং আমি ট্রিক তো শিখিয়ে দিলাম, যেখানে দাঁড়াতে পারবো সেটা হলো অন, দাঁড়াতে না পারলে ইন, সিম্পল। কিন্তু প্রবলেম হলো, আমি দেখো একটা কথা আগে একটা শর্ত দিয়ে দিলাম, সেটা কি, ওই যে বি ভার্বের কোনো রূপ সেখানে থাকতেই হবে, অন্য কিছু থাকলে আমরা কিন্তু সেটাকে মানে ইয়ে করতে পারবো না, ওই 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 নিয়মটা লাগাতে পারবো না। এখানে আমাকে দিয়ে দিয়েছে রীতা গোজ টু স্কুল, রীতা স্কুলে যায়। তো যখনই গো কথাটা চলে আসছে, আমি কিন্তু ওই নিয়ম আর এখানে অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ আমি বলতে পারবো না রীতা গোজ টু স্কুল অন বাস। তাহলে এখানে কি নিয়ম লাগবে, ভালো করে বুঝে নাও, খুব সামান্য একটা জিনিস কিন্তু বোঝার প্রয়োজন আছে। কি কি ওয়ার্ড আমরা পাচ্ছি এখানে, একটা পাচ্ছি কাম, একটা পাচ্ছি গো, একটা পাচ্ছি ট্রাভেল, আর লাস্ট হলো জার্নি।
যদি এই 4টে ওয়ার্ড তোমরা কোথাও পাও এবং তারপর যে ভেহিকেলের নামটা আছে, তারপর হতে পারে তোমার এখানে বাস হোক, ট্যাক্সি হোক, এবার কিন্তু ওই দাঁড়ানো বসা ওগুলো আর কিন্তু হবে না, ট্রেন হোক বা অন্য যা কিছু আরও বলো, ট্রাক, কার, ধরো এগুলো এখানে আছে। এবার কি করবে, এবার যদি দেখো আমি ভাগ করে নিলাম, যদি দেখো আগে কোনো আর্টিকেল তোমরা জানো এ অ্যান্ড দ্য, এই 3টে আর্টিকেল হয়, যদি আগে কোনো আর্টিকেল থাকে, আর্টিকেল আছে, যদি আর্টিকেল থাকে তাহলে কি লিখবে, তাহলে সব সময় লিখবে সেখানে ইন। কি লিখছো, তার আগে সবসময় সেখানে ইন লিখবে। আর যদি বাই এনি চান্স কোথাও আর্টিকেল না থাকে, ধরো আর্টিকেল দেওয়া নেই, এই ভেহিকেলগুলো আগে আর্টিকেল দেওয়া নেই, তখন কি করবে, তখন এখানে বাই লিখবে। এগুলো ভাগ করলাম মানে এমনটা না যে বাসের আগে ইন এবং ট্রাক বা ট্রেনের আগে বাই, একদমই না, সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম, কিন্তু এখানে নিয়মটা আমার চলে আসছে, ফোকাস দেবো কোথায়, এই আর্টিকেল আছে কি নেই। তাহলে এখানে দেখে নিই, রীতা গোজ টু স্কুল ড্যাশ বাস, কোনো কিন্তু আর্টিকেল এখানে দেওয়া নেই, তাহলে আমরা কি লিখবো, এই যে আর্টিকেল দেওয়া না থাকলে আমরা লিখবো বাই, অর্থাৎ এখানে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা, অপশন এ, বাই। ক্লিয়ার হলো? যদি বুঝতে প্রবলেম হয় এখনও তোমাদের বলছি কমেন্টে প্রত্যেকে জানাও, আমি আবারও রিপিট করে কিন্তু পুরোটা তোমাদের পড়িয়ে দেবো যদি প্রয়োজন হয়, বা নতুন ভিডিও আমি আবার নতুন করে তোমাদের বলে দেবো যে সেই টপিকগুলো পার্টিকুলারলি, ঠিক আছে? কিছু কিছু এক্সাম্পল আমরা করে নিই এখান থেকে, না হলে হয়তো কনফিউশন মিটবে না। বলছে আই লাইক ট্রাভেলিং ড্যাশ আ ট্রেন, তো এখানে বলো বাই এবং ইনের মধ্যে কোনটা বসবে, বাই এবং ইনের মধ্যে এখানে কোনটা বসবে? আই লাইক ট্রাভেলিং, দেখো এখানে কি আছে, এ আছে, এ মানে কি, এটা হলো একটা আর্টিকেল, এ হলো কি একটা আর্টিকেল, এবং আর্টিকেল থাকলে আমি কি লিখতে বললাম, আর্টিকেল থাকলে তোমরা সেখানে ইন লিখবে, আই লাইক ট্রাভেলিং ইন আ ট্রেন। আর সেকেন্ড কি বলেছে, জার্নি ড্যাশ আ বাস ইজ ইন দিস সিটি ইজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, তুমি শিলিগুড়ি, তুমি দার্জিলিং, তুমি লাদাখ হতে পারে, বা খুব সুন্দর একটা জায়গাতে ঘুরতে গিয়েছো, এবং তুমি সেখানে বলছো যে এই শহরে যদি তোমরা বাসে ট্রাভেল করো, বাসে জার্নি করো, এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে, তখন কি লিখবো, কি আছে দেখে লাভ নেই, আমরা জার্নি কথাটা পাচ্ছি, ট্রাভেল পেয়েছিলাম, জার্নি কথাটা পাচ্ছি, এবং আগে একটা আর্টিকেল বসিয়ে দিয়েছে, সুতরাং আমাদের কাছে কিছু করার নেই, আমাকে ইন লিখতেই হবে। কি করতে হবে, ইন কিন্তু লিখতেই হবে। কিন্তু এক মিনিট, কিন্তু সেই সেম সেন্টেন্স যদি আমরা এভাবে বলি যে জার্নি ড্যাশ বাস ইন দিস সিটি ইজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ জাস্ট আমি কিচ্ছু করলাম না, পুরো সেন্টেন্স সেম থাকলো, শুধু আমি অর্থাৎ যেটা আর্টিকেল সেটাও তুলে দিলাম, তখন কি হবে, তখন আমাদের ভাই এখানে হবে বাই। অর্থাৎ তোমাদের এই দুটো প্রশ্ন এই জন্যই দিলাম যেন তোমরা এটা গুলিয়ে না ফেলো যে কোথাও বাস হচ্ছে বলে বাই এবং ট্রেন হচ্ছে বলে ইন, এরকম একদমই না, সেম জিনিস, এখানে আর্টিকেলের ওপর ডিপেন্ড করছে, আর্টিকেল আছে তাই এখানে ইন বসলো, আর্টিকেল নেই তাই এখানে বাই বসলো, বাস এইটুকুই ডিফারেন্স, আর কিচ্ছু না। আর কি আছে দেখি, আচ্ছা আজকের মতো আর কিছু নেই, তো যদি কোনো জায়গাতে কোনো কনফিউশন এর মধ্যেও থেকে থাকে, তোমাদের আগামী বৃহস্পতিবার আবার থিওরি ক্লাস হবে, এবং সানডে সেটাও জেনে নাও 6 PM কোন কোন দিন, একটা হলো সানডে, আর একটা হলো কি থার্সডে। এই 2 দিন সন্ধ্যা 6টার সময় প্রত্যেকে রেডি থেকো। এখানে কি আমরা কি করছি, এখানে আমরা MCQ প্র্যাকটিস করছি,
কী করছি আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, যেগুলো বেসিক্যালি আমরা এসএসসিকে বেস করে করছি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, মেন্স এই সব এক্সামগুলোকে টার্গেট করে তাদেরই পিওয়াইকিউ সলভ করছি এবং তার মাধ্যমে আমরা আরও নতুন জিনিস জানার চেষ্টা করছি, তাই তো? নিয়মগুলো শিখছি আমরা, কীভাবে শর্ট ট্রিক ইউজ করে সেগুলো শিখছি। এবং থার্সডে যেটা, সেটা তোমাদের জন্য থাকছে কি, এই যে থিওরি ক্লাস, এবং শুধুমাত্র থিওরি ওই পুরোনো দিনের থিওরি না যে পুরো বই ধরে তোমাদের বলে দেব, সহজে শর্টকাটে কিভাবে শেখা যায়, দাঁড়িয়ে থাকা বসে থাকার মতো জিনিস আমাকে এখানে অ্যাড করেছি আমি, তাই তো? সুতরাং এই 2 দিন তোমরা সন্ধ্যা 6টার সময় রেডি থাকবে লাইভে ক্লাস করার জন্য। এবং আমি আবারও বলছি, যারা যারা ফুড এসআই এক্সাম দিচ্ছ 16 তারিখ এবং 17 তারিখ, তাদের জন্য ফ্রি মক টেস্ট এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। তোমরা হয় নৈহাটি অথবা গোবরডাঙ্গার ব্রাঞ্চে এসে মক টেস্ট দিতে পারো, অথবা আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো। কি অ্যাপ্লিকেশন? এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি অ্যাপ্লিকেশন। এখানে দেখো প্লে স্টোরে দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু সরাসরি ইনস্টল করে ওই অ্যাপের মধ্যে তোমরা একটা ফ্রি টেস্ট একটা সেকশন পেয়ে যাবে। ওখানে গেলে কিন্তু তোমরা প্রতিটা মক টেস্ট ওখানে ফ্রি অফ কস্ট দিতে পারবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে কিন্তু প্রত্যেকে মক টেস্টগুলো দাও এবং অবশ্যই শেয়ার করবে কেমন তোমার স্কোর হচ্ছে এবং তোমার কি মনে হচ্ছে, কতটা তুমি প্রস্তুত ফুড এসআই পরীক্ষাটার জন্য। এবং প্রত্যেকে অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। এর পার্ট টু অর্থাৎ প্রিপোজিশনের আরও যেসব নিয়ম কিছু কিছু আছে, সেগুলো আমরা কি করব, আমরা নেক্সট যে থার্সডে সেদিন আমরা এগুলো ডিসকাস করব। আর খুব বেশি কিছু নেই, কারণ আমরা ভাই পুরো থিওরি শেষ করব না, যেটুকু এক্সামের জন্য প্রয়োজন আমি কিন্তু সেইটুকু পড়বো, এক্সট্রা পড়ে কোনো কাজ নেই। ক্লিয়ার? চলো, গুড নাইট প্রত্যেককে।